রোগীলিপি শেখার জন্য আমি রেপার্টরি পড়ি। রেপার্টরি সাব রুব্রিক গুলো আমি পড়ি, শিখি, জানি রোগীলিপি করার জন্য। যদি আমরা বমির সাব রুব্রিক গুলা দেখি, স্টোমাক ভমিটিং সাব রুব্রিক যদি দেখি, ওই সাব রুব্রিক গুলোর মধ্যে পাওয়া যাবে ঘন্টা দিয়ে কখন বমি হয়, ভোর থেকে ভোর রাত, একেবারে ঘন্টা দিয়ে কয়টার সময় বমি হয়, কেমন বমি হয়, কি খাওয়ার পরে বমি হয়, বমির গন্ধ কেমন, বর্ণ কেমন, পরিমাণ কেমন, বিস্তারিত ভাবে সব পাওয়া যায় বমির সাব রুব্রিকে। ডায়রিয়া সাব রুব্রিকে গেলে আমরা ডায়রিয়া সব জানতে পারবো। লিকুরিয়ার সাব রুব্রিকে ঢুকলে লিকুরিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। মোট কথা, রোগীরা যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেই সমস্যার ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন করতে হবে, কি কি জানতে হবে, এই সকল বিষয়গুলি রেপার্টরিতে সাব রুব্রিক গুলার মধ্যে আমরা পাবো। আমি যদি সাব রুব্রিক গুলো ভালোভাবে জানার চেষ্টা করি বা জেনে নেই, তাহলে রোগীরা যখন আমাদের কাছে আসবে তখন তাকে কি প্রশ্ন করতে হবে তা আমি জানতে পারবো। রোগী যে সমস্যা নিয়ে আসুক না কেন, ওই সমস্যাটার সাব রুব্রিক গুলো যদি আমরা একটু জেনে রাখি, তাহলে রোগীকে প্রশ্ন করতে পারবো। তাহলে এবার বলতে পারি, রোগীলিপি করার জন্য, রোগীলিপি শেখার জন্য কিংবা রোগীলিপি করার জন্য রেপার্টরি সাব রুব্রিক গুলা পড়ি। এটা হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্ট। এক নম্বরে কি ছিল? ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য। 2 নাম্বার, রোগীদের যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যার আলোকে যে কয়টি ওষুধ, সেই কয়টি ওষুধ আমার মনে থাকে না। 3 নাম্বার, রোগীলিপি শেখার জন্য বা করার জন্য আমি রেপার্টরিতে সাব রুব্রিক গুলো পড়ি। এই যে 3টা কথা আমি বললাম, 3টা পয়েন্ট, এই 3টা বিষয় আপনারা ক্লিয়ার কিনা? আমি যা বলতে যাচ্ছি আপনারা এই 3টা বিষয় বুঝেছেন কিনা, যে কোনো একজনে বলেন। বলেন। বুঝেছি স্যার। আমি যা এই 3টা পয়েন্ট বললাম, এই 3টা বুঝেছেন তো? জি স্যার। ওকে। 4 নাম্বার পয়েন্ট, রোগীর জন্য। স্যার সাউন্ড অনেক কম হয় স্যার স্যার। আরেকবার বললে মনে হয় ভালো হইতো স্যার। স্যার আরেকবার বললে মনে হয় ভালো হইতো। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, রোগীর জন্য একটি মাত্র ঔষধ নির্বাচন করতে। রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করার জন্য আমি রেপার্টরি পড়ি। যেমন রোগীর মাথা ব্যথা, 300-র অধিক ওষুধের তালিকা রয়েছে রেপার্টরিতে। রোগীর মাথায় চাপনবোধ ব্যথা, 200-র অধিক ওষুধ রয়েছে তালিকা। রোগীর টেম্পালে চাপনবোধ ব্যথা, 100-র অধিক ওষুধ রয়েছে তালিকা। রোগীর ডান টেম্পালে চাপনবোধ ব্যথা, 50টি ওষুধ। রোগীর ডান টেম্পালে রাতের বেলা মাথা ব্যথা, 25 কিংবা 30টি ওষুধ। ডান টেম্পালে চাপনবোধ ব্যথা রাতের বেলা শুইলে বাড়ে কিংবা কমে,
10টি ওষুধ। রাত 2টার সময় ডান টেম্পালে চাপনবোধ ব্যথা, 3টা বা 4টা ওষুধ। এই যে এতগুলা 300 ওষুধ থেকে 1-2 করে লক্ষণ দিচ্ছি আর ওষুধের সংখ্যা কমছে, এই কাজটি রেপার্টরি ব্যতীত অন্য কোনো বই দিয়ে সম্ভব নয়। আপনার লক্ষণের আলোকে রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করতে আপনাকে যে বইটি সহযোগিতা করবে, পথ দেখাবে, সহায়তা করবে, সেটা হলো রেপার্টরি। আপনি যেভাবে খুশি লক্ষণ দিবেন, ওখান থেকে ওষুধ পেয়ে যাবেন। অনেকগুলি ওষুধ থেকে আপনার রোগীর কাঙ্ক্ষিত আদর্শ আরোগ্যকারী ওষুধটি নির্বাচন করতে যে বইটি আপনাকে সহযোগিতা করবে তার নাম হচ্ছে রেপার্টরি। 4র্থ নাম্বার, আবার বলছি, রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করতে, রোগীর জন্য একটি মাত্র আরোগ্যকারী ওষুধ নির্বাচন করতে আমরা রেপার্টরি ব্যবহার করি। এটা হলো 4 নাম্বার। যে কোনো একজন আমাকে এই 4টা নাম বলেন তো দেখি। 1, 2, 3, 4, 4টা যে কোনো একজনে বলেন। বলেন। যে কোনো একজনে বলেন। কেউ নাই? স্যার আমি বলতেছি। বলেন। স্যার 1 নাম্বার মেটেরিয়া মেডিকেল ওষুধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য। 2 নাম্বার রোগী যে সমস্যা নিয়ে আসে সে সমস্যার আলোকে যে কয়টা মেডিসিন সেগুলো আমার মনে থাকে না, তাই রেপার্টরি শিখতে হবে। 3 নাম্বার রোগী লিপি শিখতে রেপার্টরি সাবরুটিন শিখতে হবে। 4 নাম্বার রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচনের জন্য আমি রেপার্টরি শিখি। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম গতকাল আর আজকে, এই 4টা বিষয় ক্লিয়ার তো? জি স্যার। আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, আমার ব্যক্তিগত ঔষধের জ্ঞানকে সমৃদ্ধ করতে আমি রেপার্টরি ব্যবহার করি। যেমন পায়ের তলায় দুর্গন্ধ ঘাম, দীর্ঘদিন জেনে আসছি সাইলিশিয়া, কিন্তু রেপার্টরিতে ঢুকে দেখি পায়ের তলায় দুর্গন্ধ ঘাম, পেট্রোলিয়াম প্লাম্বাম সাইলিশিয়া। আমি ম্যাথমেটিকে পড়ে মনে রাখছিলাম একটা ওষুধ, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম সাইলিশিয়া, কিন্তু রেপার্টরি ব্যবহার করতে এসে দেখলাম প্লাম্বাম পেট্রোলিয়াম সাইলিশিয়া। তাহলে এই যে আমি বললাম আমার ব্যক্তিগত ঔষধের জ্ঞানকে সমৃদ্ধ করতে আমার জানা ছিল পায়ের তলায় দুর্গন্ধ ঘাম সাইলিশিয়া, আমি রেপার্টরি ব্যবহার করতে এসে দেখলাম পেট্রোলিয়াম প্লাম্বাম। তাহলে আমার ওষুধের জ্ঞান এই রেপার্টরি ব্যবহার করলে বাড়বে না কমবে? যে কোনো একজনে বলেন। পারবে। স্যার বাড়বে। আমার জানা ছিল পায়ের তলায় দুর্গন্ধ ঘাম সাইলিশিয়া, রেপার্টরি ব্যবহার করতে এসে দেখলাম পায়ের তলায় দুর্গন্ধ ঘাম সাইলিশিয়া আছে, পেট্রোলিয়াম প্লাম্বামও আছে, পেট্রোলিয়ামও আছে। তাহলে আমার জানা ছিল একটা, এখন জানলাম আরো 2টা। তাহলে আমার ওষুধের জ্ঞানকে সমৃদ্ধ করতে আমি রেপার্টরি ব্যবহার করি। আমার এই কথা আপনারা একমত কিনা? জি স্যার, একমত। একমত একমত স্যার। কয়টা হলো? 5টা। 5টা। বুঝি নাই। 5টা স্যার। কয়টা হলো? 5টা 5টা 5টা। 5টা মনে রাখেন। 6 নাম্বার, আগে একটা গল্প শোনেন। আপনার 10 বছরের বাচ্চাটা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে নানার বাড়ি যাবে রংপুরে। আপনি বাচ্চাটাকে নিয়ে ট্রেন স্টেশনে গেলেন।
একই সাথে রাত 10টায় রংপুরের ট্রেন ছাড়বে, চট্টগ্রাম খুলনা 3টা ট্রেন একই সাথে ছাড়বে। আপনার বাচ্চাটা আপনার সাথে স্টেশনে গেল, স্টেশনে যে আপনার অজান্তে আপনার চোখের ফাঁকি দিয়ে দৌড়ে যে ট্রেনে উঠে গেল, ট্রেন ছেড়ে দিল, আপনি দেখতে পারলেন না যে কোন ট্রেনে উঠেছে, আপনি দেখতে পারলেন না কোন ট্রেনে উঠেছে। যাবে সে রংপুরে, রংপুর চট্টগ্রাম খুলনা 3টা ট্রেন 3 জায়গার জন্য ছেড়েছে, কিন্তু আপনি দেখতে পারলেন না ছেলেটা কোন ট্রেনে উঠেছে। সারা রাত আপনার টেনশন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা নানার বাড়ি যে আপনাকে সকালে ফোন করবে যে আমি রংপুর পৌঁছেছি। আপনার সারা রাত টেনশনে চলতে হবে। আর যদি এমন হতো বাচ্চাটাকে আপনি রংপুরের ট্রেনে বসে পাশের কোনো লোকের কাছ থেকে একটা ফোন নাম্বার নিয়ে আসলেন, ও নানার বাড়ির কাছের কোনো ব্যক্তিকে পেলেন, ওকে ওখানে বসিয়ে ফোন নাম্বারটা এনে রাতে বেলা কয়েকবার ফোনে কথা বললেন, রাতে কয়েকবার ফোনে কথা বলে এই বাচ্চাটা রংপুরে যাচ্ছে, এই যাওয়াটা আর আপনার চোখের অজান্তে একটা ট্রেনে উঠে যাওয়া, সারা টেনশন করা, এই দুইটা সফর কি এক? বলেন তো। না স্যার। অবশ্যই এক না। এই দুইটা সফর এক না। একটা হচ্ছে আপনি সারা রাত ছেলের সাথে কথা বললেন, আপনার টেনশন ফ্রি। আরেকটা হচ্ছে সারা রাত অর্গমা করবেন, ছেলে কোন ট্রেনে উঠলে কোথায় গেল, যতক্ষণ যে বুঝতে না পারবে ততক্ষণ টেনশন চলবে। আর যদি বাচ্চাটা ভুলে খুলনা ট্রেনে উঠে যায় তাহলে উপায় কি হবে? 3টা অপশন এখানে। ভুলে উঠে গেল রংপুরে পরিবর্তে খুলনা ট্রেনে, বাচ্চা আছে বিপদে। সঠিক ট্রেনে উঠেছে, আপনি দেখেন নাই, আপনি টেনশনে। আর যদি আপনি নিজে বসিয়ে দিতে পারতেন তাহলে আপনি টেনশন ফ্রি চলতে পারতেন। একইভাবে রোগীর পায়ের তলায় দুর্গন্ধ ঘাম, রোগীর সব লক্ষণগুলি ছিল প্লাম্বাম ম্যাটের মতো। আপনি রোগীকে প্লাম্বাম ম্যাট দিয়ে দিলেন, কিন্তু আপনার মাথায় টেনশন আছে, প্লাম্বাম ম্যাট হাতের তলা পায়ের তলা ঘাম আছে কি আপনার জানা নেই। অন্য সব লক্ষণগুলো প্লাম্বামের মতো, কিন্তু পায়ের তলায় দুর্গন্ধ ঘাম এটা আপনার কোথাও চোখে পড়ে নাই কোনো ম্যাথমেটিক্যাল মধ্যে। আপনি প্লাম্বাম দিয়ে টেনশন চলবে 15 দিন, 20 দিন, 1 মাস। যখন এসে রোগী বলবে যে ডাক্তারবাবু আমার পায়ের ঘাম ভালো হয়ে গেছে, তখন আপনি টেনশন মুক্ত। আর যদি এমন হতো প্লাম্বামের সব লক্ষণগুলি দেখে রেপার্টরিতে ঢুকে পায়ের তলায় দুর্গন্ধ ঘাম যখন আপনি প্লাম্বাম ম্যাট দেখে ওষুধটা নির্বাচন করতে পারতেন, তাহলে বাচ্চাটা পরিচিত লোকের কাছে বসিয়ে রংপুর যাওয়া সুস্থভাবে টেনশন মুক্ত। আর আপনি রেপার্টরিতে দেখে যে পায়ের তলায় দুর্গন্ধ ঘাম প্লাম্বাম, অন্য সব লক্ষণ প্লাম্বামের মতো, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম এটাও প্লাম্বাম। এবার ওষুধ দিয়ে আপনিও নাক ডেকে ঘুমাতে পারবেন। এই জন্য বলছি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিশ্চিতভাবে রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমি রেপার্টরি ব্যবহার করি।
সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিশ্চিতভাবে রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমি রেপার্টরি ব্যবহার করি। এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে 6 নাম্বারটা কি হলো? 5 নাম্বারটা হচ্ছে ঔষধের জ্ঞানকে সমৃদ্ধ করা। 6 নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নির্ভুলভাবে টেনশন মুক্তভাবে রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমি রেপার্টরি ব্যবহার করি। অল্প কথায় যদি বলি, সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে চিকিৎসা করার জন্যই বা চিকিৎসা দেওয়ার জন্যই আমি রেপার্টরি ব্যবহার করি। মোট 6টা হলো। যে কোনো একজন আমাকে এই 6টা শুধু নামগুলো একটু বলে দেন, এই 6টার নাম। যে কোনো একজন। বলেন। যে কোনো একজন এই 6টা বলেন, যে কোনো একজন তাড়াতাড়ি বলেন। স্যার, বলেন। ম্যাটেরিয়া মেডিকেল ওষুধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য 1 নাম্বার। 2 নাম্বার, রোগী যে সমস্যা নিয়ে আসে সে সমস্যার আলোকে যে কয়টা মেডিসিন সেগুলো আমার মনে থাকে না, তাই রেপার্টরি শিখতে হবে। 3 নাম্বার, রোগীলিপি শিখতে রেপার্টরি সাব রুব্রিক শিখতে হবে। 4 নাম্বার, রোগীর জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করার জন্য আমি রেপার্টরি শিখি। 5 নাম্বার, আমার ব্যক্তিগত ওষুধের জ্ঞানকে সমৃদ্ধ করতে আমি রেপার্টরি শিখি। তারপরে 6 নাম্বার, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নির্ভুলভাবে চিকিৎসা করার জন্যই আমি রেপার্টরি শিখি। এই 6টা কথা বুঝেন নাই এমন কেউ আছেন? জানা থাকলে, যদি না বুঝে থাকেন, কয় নাম্বারটা বুঝেন না আমাকে বলেন। কয় নাম্বারটা বুঝেন না? স্যার সাবরুব্রিকটা বুঝি নাই, সাবরুব্রিকটা রোগীলিপি লিখতে যে সাবরুব্রিক শিখতে হবে এটা একটু বোঝাই দেন আবার। এটা যে কোনো একজন একটু বুঝিয়ে দেন তো, যে কোনো একজন। যে কোনো একজন একটু বুঝিয়ে দেন। কেউ নাই? আছেন কেউ? মনে করেন মাথায় চাপ জনিত ব্যথা, বলেন এখন বলেন। এই ব্যথাটা বিভিন্ন টাইমে হয়, হয়তো বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত, অথবা সন্ধ্যা 7টা থেকে সারা রাত, এরকম যে ভাগে ভাগে হয়, এরকম ভাগ অনুযায়ী ওষুধও আলাদা থাকে। তো প্রথমে ওষুধ থাকে অনেকগুলো, পরে যখন এরকম ভাগ ভাগ হয় টাইম ওয়াইজ, তখন দেখা যায় ওষুধ কম কম, হয়তো 3টা 4টা বা 2টা 3টা এরকম থাকে, এবং সহজ হয়ে যায় ওষুধটা নির্বাচন করা। পরবর্তীতে ম্যাটেরিয়া মেডিকেল জ্ঞানটা কাজে লাগাইলে সঠিক ওষুধ নির্বাচন করা অনেক সহজ হয়ে ওঠে। 4 নম্বর বিষয়টা, 3 নম্বর বিষয়টা, আপনি কয় নাম্বারটা জানতে চাচ্ছিলেন প্রশ্নকর্তা? স্যার সাবরুব্রিক রোগীলিপি লিখতে স্যার, যে 3 নাম্বার। এই 3 নাম্বারটা অ্যান্সারটা হচ্ছে না। অন্য আরেকজনে এই অ্যান্সারটা একটু বুঝিয়ে দেন, এই প্রশ্নটা বুঝিয়ে দেন। 3 নাম্বারটা অন্য আরেকজন বুঝিয়ে দেন। কেউ নাই? স্যার, বলেন। ওয়ালাইকুম সালাম। যেমন রোগীর বমি হচ্ছে, এটা হচ্ছে রুব্রিক। তারপর বমির বমির রং কেমন, তারপর ওষুধ কমে আসলো, তারপর বমির পরিমাণটা কেমন, তারপর আরো ওষুধ কমে আসলো, তারপর বমি কখন হয়, তারপর আরো কমে আসলো। এভাবে আস্তে আস্তে আরো সাবজেক্ট নিতে নিতে এক সময় সঠিক ওষুধ আমি পেয়ে দেবো। হচ্ছে না। আপনি 4 নাম্বারটার কথা বলছেন। 3 নাম্বারটা হলো, আপনি রেপার্টরিতে ঢুকলে দেখবেন, যখন আমরা রেপার্টরি রুব্রিক খুঁজবো, একটা রুব্রিক আছে। যেমন ধরেন আপনার বমি বললাম, বমিতে ঢুকলে বমিটা কখন হচ্ছে, কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে,
গন্ধ কেমন, বর্ণ কেমন, পরিমাণ কেমন, গতি কেমন, একেবারে যতগুলা সাব রুব্রিক আছে এই বমির মধ্যে, এই সব কটা কথা যদি আপনি মনে রাখেন, আপনার কাছে বমি রুগী আসলে প্রশ্ন করতে পারবেন। রুগীর দজভঙ্গ ইম্পর্টেন্সির মধ্যে ঢুকলে ওখানে যতগুলো সাবরুব্রিক আছে যদি সবগুলো পড়ে রাখেন, রুগী আসলে প্রশ্ন করতে পারবেন। রুগীর কাশি যত সাবরুব্রিক আছে যদি আপনি এগুলো সব পড়েন, রুগীর কাশি সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। মোট কথা, রুগীকে প্রশ্ন করার জন্য আপনি যখন সাবরুব্রিক গুলো পড়বেন তখন রুগীকে প্রশ্ন করতে পারবেন। রুগীকে আমরা যত আপনি সাবরুব্রিক পড়তে থাকবেন তত রুগীকে প্রশ্ন করতে পারবেন। যদি সাবরুব্রিক জানা না থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন না। মোট কথা, এই 3 নম্বরটা হচ্ছে রুগী লিপি শেখার জন্য আমি সাবরুব্রিক পড়ি। এবার তো ক্লিয়ার? স্যার ক্লিয়ার, একদম পরিষ্কার স্যার। ক্লিয়ার। এই 6টার মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? এই 6টার মধ্যে কোনোটা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? না আলহামদুলিল্লাহ, নেই স্যার। সবাই বুঝেছেন। ক্লিয়ার, সব ক্লিয়ার স্যার। কালকে আমার এক ভাই ক্লাস থেকে বের হওয়ার পরে রাতের বেলা ফোন দিছেন, ফোন দিয়ে বললো যে আজকে কি পড়ালেন আমি কিছু বুঝি নাই। তো এটার জন্য আমার পারিবারিক একটা গল্প বলা লাগে। গল্পটা হলো, আমি বছরে 2 দিন রাত 10টায় বাসায় ফিরি, দীর্ঘদিন থেকে প্রায় 30 বছর হবে। 2 বছরে 2 দিন শুধু আমি রাত 10টায় বাসায় ফিরি। এছাড়া আলহামদুলিল্লাহ 1টা 2টা অনেক দেরিতে বাসায় ফিরতে হয়। ওই 2 দিন হলো চাঁদ রাতে, চাঁদ রাতে রাত 10টায় বাসায় ফিরি। বাসায় যেয়ে দেখি রান্নাঘরের সামনে চাল, ডাল, পেঁয়াজ, তেল, মাছ, মাংস, মশলা পাতি দিয়ে একবারে রান্নাঘর, এই ডাইনিং রুম, এগুলোর মধ্যে শুধু হাঁড়ি পাতিল আর এই খাবার তৈরি করার উপকরণ দিয়ে ঘরটা এলোমেলো অবস্থা। রাত 10টায় ফিরলাম, বছরে 2 বার ফিরি, এখন এই অবস্থা। রাগ করে যে ফ্রেশ হয়ে নিজে শুয়ে আছি। রাত যখন আনুমানিক 3টা, তখন দেখি যে খাবারের গ্রান আসতেছে আমার রুমে। এখন উঠে যায় দেখি ডাইনিং টেবিলের উপরে অনেক রকম খাবার দাবার, রান্নাঘরের সামনে আর কোনো হাঁড়ি পাতিল কোনো কিছু নাই, একদম সব ফ্রেশ। তখন বুঝতে পারলাম যে এত হাবিজাবি যদি না থাকতো, হজবরল অবস্থা না হতো, উপকরণ না থাকলে এর রান্না তো তৈরি হতো না। তার মানে এটাই নিয়ম। 10টার দিকে হজবরল অবস্থা, রাত 3টা এত বিশাল খাবার আয়োজন। আপনাদেরকেও বলছি, প্রথম 5 দিন, আজকে 2য় দিন, আরো 3 দিন বা 4 দিন, মোট 6 দিন বা 7 দিন পর্যন্ত এরকম হজবরল অবস্থা চলবে। 7 দিন পার হলে, এই 7 ঘন্টা পার হয়ে গেলে 8ম ঘন্টার সময় দেখবেন কি মজা। রাত 3টায় খাবার খেতে যেরকম মজা, আপনাদেরও 7 দিন পরে ঠিক একই রকম মজা লাগবে ইনশাআল্লাহ। এই 7 দিন হজবরল অবস্থাটা মেনে নিতে হবে। কষ্ট করে আমার সাথে থাকবেন, বুঝেন না বুঝেন সাথে থাকেন, একবার না বুঝে আরেকবার বুঝবেন। যে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি থাকবো। আমাদের স্লাইড, আমরা 20টা স্লাইড শিখবো, একটা স্লাইড হলো। তাহলে 1 নম্বর স্লাইডটা কি ছিল আমাদের? কেন রেপার্টরি শিখবো বা কেন রেপার্টরি পড়বো, এটা আমার 1 নম্বর স্লাইড। স্লাইড শেষ। 1 নম্বর স্লাইডে 6টা পয়েন্ট।
শুধু মনে রাখবেন, আমি হঠাৎ করে একবার জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে। মাঝখানে একটু বলে রাখি, এই বইটা আপনাদের যাদের কাছে নেই, যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা যে আছে, ওই গ্রুপটার মধ্যে আপনাদের যাদের এই বইটা প্রয়োজন, রেপার্টরি শেখার জন্য এই বইটা দরকার, আপনাদের এই বইটা লাগবে, এই ক্লাসের মধ্যে বইটা লাগবে। যাদের নেই, হোয়াটসঅ্যাপে ঠিকানা সহ ওখানে দিয়ে রাখবেন। যাদের দরকার এটা ঠিকানা সহ দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন যাদের প্রয়োজন। এবার স্লাইড নাম্বার 2। আমার 1 নম্বর স্লাইড গেল রেপার্টরি কেন পড়বো। 2 নম্বর স্লাইড রেপার্টরির সংজ্ঞা। দেখেন, দেখা যাচ্ছে, দেখা জি যায় স্যার, জি স্যার। কি লেখা? 2 নম্বর স্লাইডে কি লেখা? রেপার্টরির সংজ্ঞা, রুব্রিক, প্রধান রুব্রিক। বাস, রেপার্টরির সংজ্ঞা। এই বই যাদের লাগবে হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন, আর কালকে পাঠিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন, রেপার্টরির সংজ্ঞাটা আমি পড়ি, শুনেন। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ সমূহ ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ। আবার বলছি, হোমিওপ্যাথি রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ সমূহ ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ। ওই বইটার নাম হচ্ছে রেপার্টরি। আচ্ছা, রেপার্টরি সংজ্ঞা মনে রাখার জন্য একটা গল্প শোনেন। গল্পটা হলো, হালখাতা তো আপনারা সবাই জানেন, পয়লা বৈশাখে গ্রামের দিকে বাকি টাকা উঠার জন্য একটা হালখাতা হয়। হালখাতার নাম তো আপনারা সবাই জানেন। তো গ্রামের দিকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এক মূর্খ কসাই পয়লা বৈশাখে হালখাতা করবে। অনেকগুলো চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে চিঠি দেওয়ার জন্য। পথের মধ্যে একজন জিজ্ঞাসা করছে, দাদা আপনি চিঠি নিয়ে যাচ্ছেন কোথায়? বললো হালখাতার দাওয়াত দিতে। তো মানুষের ধর্ম অন্যের দোষ খোঁজা, তো জানতে চাচ্ছে যে কার নামে চিঠি, কত টাকা পাবে। তো চিঠিগুলো দেখাইলো, চিঠির মধ্যে একটার মধ্যে নাম লেখা নাই, কত টাকা ওইটার পরিমাণও নাই। তো বলছে আপনি যে যাচ্ছেন, চিঠির নাম লেখা নাই, কত টাকা পাবেন তাও নাই, তো যাচ্ছেন কোথায়? পরে বলল যে কসাই যাচ্ছে সে জবাব দিচ্ছে, নাম জানি না, দেখলে চিনি, খালপারে বাড়ি, হালকা হালকা দাড়ি, স্যার শোনা যাচ্ছে না। অন্যরা কি শুনতে পাচ্ছেন? এই লোকের কি আর চিঠির মধ্যে নাম, টাকার পরিমাণ দিতে হবে? স্যার কিছু বলেন তো আপনারা। কিছু বুঝি নাই, আবার বলেন। অন্যরা যারা আছেন, আপনারা কি আমার এই গল্পটা শুনতে পাচ্ছেন? স্যার মাঝখানে নেট সমস্যায় আপনার কথা শোনা না যায়নি। স্যার, না স্যার, আমি শুনতে পাইনি স্যার। অল্প অল্প দাঁড়িয়ে ওই পর্যন্ত শোনা গেছে স্যার। অল্পারে বাড়ি অল্প অল্প দাঁড়িয়ে এ পর্যন্ত শেষ হয়ে গেছে। বাস, এই মূর্খ কসাই হালখাতার চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। তো আরেকজন জানতে চাচ্ছে
কার নামে চিঠি, কত টাকা পাবেন? এবার কসাই জবাব দিচ্ছে, কসাই চিঠির মধ্যে একটার মধ্যে নাম লেখা নাই, কত টাকা অ্যামাউন্টটাও নাই। তখন কসাই জবাব দিচ্ছে, নাম জানি না, দেখলে চিনি, খালপারে বাড়ি, হালকা হালকা দাড়ি, ঘন ঘন পান খায়, ওর কাছে 7,000 টাকা পাবো। তাইলে যে লোক এইভাবে মনে রাখতে পারে, ওই লোকের কি চিঠির মধ্যে নাম লিখতে হবে? কি বলেন? স্যার লেখা উচিত স্যার। লিখতে হবে না। নাম এই লিখতে লোকটা হবে না, বলতে যেহেতু সে লিখতে চিনে। পারে না, উনি চেহারা দিয়ে মনে রাখছে। এখন আপনারাও রেপার্টরির সংজ্ঞা যদি ভুলে যান, এই দেখেন, এটার নাম রেপার্টরি, এটার নাম কি? এটার নাম কি? রেপার্টরি। কেন্ট আরে রেপার্টরি। সবাই বলেন, এটার স্বদেশী, নাম কি? স্বদেশী কেন্ট রেপার্টরি। আরে বাবা, এটার নাম কি? রেপার্টরি। এটার নাম কি? রেপার্টরি। এটার নাম রেপার্টরি। রেপার্টরির সংজ্ঞাটা আমি আবার বলছি। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ, যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিক ভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ সমূহ ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে ঔষধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ, ওই বইটার নাম হচ্ছে রেপার্টরি। যে কোনো একজনে আমাকে রেপার্টরির সংজ্ঞাটা বলেন তো, বলেন। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ, যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিক ভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ রয়েছে, তাকে রেপার্টরি বলে। ধন্যবাদ। আরেকবার বলেন। রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ, যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিক ভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে এবং ঔষধের গুরুত্ব অনুসারে লিপিবদ্ধ রয়েছে, তাকে রেপার্টরি বলে। ওকে, দুইটা গেল, স্লাইড গেল কয়টা আমাদের? দুইটা। কয়টা স্লাইড গেছে? দুইটা। দুইটা। স্লাইড নাম্বার 3, রুব্রিক। এই যে স্লাইড নাম্বার 3, রুব্রিক। রোগীর কষ্টগুলোকে ম্যাথমেটিক্যাল ভাষায় লক্ষণ বলে, আর রোগীর কষ্টগুলিকে রেপার্টরি ভাষায় রুব্রিক বা শিরোনাম বলে। তাহলে আরেকটা গল্প শুনেন। লকডাউন চলছে, ইউনিভার্সিটি বন্ধ। সকাল 8টার সময় আমার মেয়ে বলতেছে, ইউনিভার্সিটি বন্ধ, আমি নানা বাড়িতে ঘুরে আসি। ও সকালবেলা নানা বাড়ি চলে গেল। আমি চেম্বারে আসব, এর মধ্যে আমার বাসা থেকে ম্যাডাম বলছে, মেয়ে তো ও নানা বাড়ি গেল, ইউনিভার্সিটি বন্ধ, আমি আজ চেম্বারে যাব না, আমি একটু বাবা বাড়িতে ঘুরে আসি। ও গেল, এবার গেল, উনি গেল এবার বাবার বাড়ি। এবার
রাত হলো, চেম্বার শেষ, আমি ভাবলাম বাসা তো ফাঁকা, মেয়ে নাই, নানা বাড়ি গেছে, মেয়ের মা গেছে বাবা বাড়ি, আমি এবার শ্বশুর বাড়িতে ঘুরে আসি। এবার রাতের বেলা যায় দেখি খাইতে বসছি সবাই এক টেবিলে, মেয়ে আসছে নানা বাড়ি, মেয়ের মা আসছে বাবার বাড়ি, আমি গেলাম শ্বশুর বাড়ি, সবাই কিন্তু এক বাড়ি। এই গল্পটা মনে রাখেন, একটু পরে কাজে লাগাবো। এর আগে আরেকটা গল্প সাথে রাখি, বলছি। আলু চিকুন করে কেটে হলুদ মরিচ দিয়ে যদি একটু বাগার দিয়ে সকালে তৈরি করে রুটি দিয়ে খাওয়ার জন্য, ওইটার নাম কি? একজনে বলেন নাম কি? আলু ভাজি। আলু ভাজি। আলুটা সিদ্ধ করে বাকলটা সরিয়ে ভালো করে সরিষার তেল, পেঁয়াজ মরিচ দিয়ে একদম ভালো করে চটকে নেই, এটার নাম কি? আলু আলু ভর্তা। ভর্তা। আলু ভর্তা। আচ্ছা, ওই যে প্যাকেটের মধ্যে পাওয়া যায়, ওটা আবার আলুর চিপস। আমার নানার দেশে খুব আলু হয়, চাঁদপুরে মতলব খুব আলু হয়। আলুর সিজনে ওদের এলাকার লোকেরা যেই বাসায় 5 কেজি চাল ভাত লাগে, আধা কেজি চাল 10 কেজি আলু চিকন করে ভাত রান্না করে, আলুর ডাল রান্না করে, আলুর তরকারি রান্না করে, আলুর দম রেডি করে ওরা সারাদিন খায়। এই যে আলুর দম, আলুর ডাল, আলুর ভর্তা, আলুর ভাজি, এই আলুর তরকারি, এক এক জায়গায় এক এক নাম, কিন্তু সবগুলা কি দিয়ে হয়? আলু দিয়া। সবগুলি কি দিয়ে হয়? আলু দিয়ে। এক এক জায়গায় এক এক নাম, কিন্তু সবগুলি হচ্ছে কি দিয়ে? আলু দিয়া। কিন্তু এক এক জায়গায় এক এক নাম। অবগত, বাইরে থাকো। আলু দিয়ে তৈরি হচ্ছে, এক এক জায়গায় এক এক নাম। ঠিক একইভাবে রোগীর সমস্যাগুলি ম্যাথমেটিক্যাল ভাষায় লক্ষণ, এই রোগীর সমস্যাগুলি রেপার্টরি ভাষায় রুব্রিক। বা শিরোনাম। এটা রেপার্টরি নিজস্ব ভাষা। তাহলে রোগীর সমস্যাগুলি ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলে বলেন তো? লক্ষণ। লক্ষণ। আর রেপার্টরি ভাষায় কি বলে? রুব্রিক। রুব্রিক বা শিরোনাম। ওই যে আলু দিয়া এক এক জায়গায় এক এক নাম। ক্লিয়ার? তাহলে তো আমার স্লাইড গেল কয়টা? 3টা। 1 নম্বর স্লাইড কি ছিল? আমরা রেপার্টরি কেন কেন রেপার্টারি শিখবো? পড়বো? 2 নাম্বার কি ছিল? রেপার্টারির সংজ্ঞা। রেপার্টারির সংজ্ঞা। 3 নাম্বার কি ছিল? রুব্রিক। 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 হ্যাঁ? আচ্ছা, বলো সেকেন্ড। বলো সেকেন্ড। তাহলে 3টা হলো। এবার 4 নাম্বার প্রধান রুব্রিক। এই 4 নাম্বার হচ্ছে প্রধান রুব্রিক। প্রধান রুব্রিক কাকে বলে? কেন রেপার্টরিতে প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর,
ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা। প্রধান রূপরেখগুলো কি? জ্ঞান রেপার্টরিতে প্রধান রূপরেখগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং মোটা অক্ষরে লেখা। বড় হাতের এবং মোটা অক্ষরে লেখা। ওটা অক্ষরে লেখা। আচ্ছা, প্রধান রূপরেখা আমরা এবার সবাই রেপার্টরি বইটা হাতে নেন। প্রধান রূপরেখ বইটা হাতে নেন সবাই। নিয়েছি স্যার। 642 পৃষ্ঠায় যান, 642 পৃষ্ঠায় তাড়াতাড়ি যান। 642 পেয়েছেন? 642 পেয়েছেন? জি স্যার। 642 দেখেন তো প্রধান রূপরেখ কয়টা আছে? এই সব থেকে শুরু করেন, সব নিচে দেখেন কয়টা আছে? 10টা আছে স্যার। কয়টা? 10টা। বুঝি নাই। 10টা। 10টা। আচ্ছা, এখানে প্রধান রূপরেখ কিভাবে বুঝতে পারলেন বলেন তো? বড় অক্ষরে রং মোটা করে বড় হাতের এবং বোল্ড। বড় হাতের এবং কি বোল্ড। এই জন্য এটা প্রধান রূপরেখ, তাই তো? জি। আচ্ছা, এইবার আপনারা 171 পৃষ্ঠায় যান। 171 পৃষ্ঠায় তাড়াতাড়ি, আমার রুগীরা বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি 171 পৃষ্ঠায় যান। জি স্যার। দেখেন তো 171 পৃষ্ঠায় প্রধান রূপরেখ কয়টা? 2টা স্যার, 2টা। দুইটা। পেইন কি বলেন তো? পেইন টেম্পলস ব্যথা শুরু করছে, পেইন টেম্পলস এক্সটেন্ডেড ব্যথা শুরু করছিল। আচ্ছা, যিনি বলছেন টেম্পল, ওনাকে আমি প্রশ্ন করছি, এই টেম্পলের সবগুলি বর্ণ কি ক্যাপিটাল না স্মল? টেম্পল সব স্মল স্যার। প্রথম অক্ষর ক্যাপিটাল, পরের গুলো টেম্পল। প্রথমটা প্রথম পেইন ক্যাপিটাল, ক্যাপিটাল, পরে টেম্পল স্মল। তাহলে আমার প্রধান রূপরেখ হওয়ার জন্য জি, শর্ত জি। কি? দুইটা। সবগুলো বড় খালি থাকবে ক্যাপিটাল, থাকবে বোল্ড। এটা পূরণ করছে পেইন। জি জি। টেম্পল কি প্রধান রূপরেখ? না স্যার, না। না না। তাহলে প্রধান রূপরেখ হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। ক্যাপিটাল এবং বোল্ড। কয়টা? দুইটা। দুইটা। সবগুলি ক্যাপিটাল এবং বোল্ড। ক্যাপিটাল এবং বোল্ড। 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 পেইন আমার প্রধান রূপরেখ, টেম্পল আমার সাব রূপরেখ। এটা সাব অঙ্গ, ব্যাখ্যা পরে দেব। সাব অঙ্গের প্রথম অক্ষর বড় হাতে, বাকিটি ছোট হবে, বোল্ড হবে, সেটা আমরা সামনে বলবো। তাহলে আমাদের এই যে প্রধান রূপরেখ এখন দেখলে চিনতে পারবেন তো আপনারা? জি স্যার। স্যার পারবো। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের স্লাইড কয়টা হলো? 4টা। 1 নাম্বার স্লাইড কি ছিল? কেন রেপার্টরি পড়বো? 2 নাম্বার স্লাইড রেপার্টরির সংজ্ঞা, 3 নাম্বার স্লাইড রুব্রিক, 4 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক। রূপরেখ। এই চারটে আজকে আমি আর দিতে পারছি না, আমার রুগীরা খুব বিরক্ত হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যাদের এই বইটা দরকার, আপনারা ওই গ্রুপের মধ্যে আপনার ঠিকানা স্যার দিয়ে, বইটার একটা পিকচার দিয়েন স্যার গ্রুপে। বুঝি নাই? গ্রুপে বইয়ের একটা স্যার ছবি বইয়ের দিবেন, একটা ছবি দিয়েন গ্রুপে। এই যে বইয়ের ছবি, এই যে বইয়ের ছবি দেখতে পাচ্ছেন? সে ভালো বোঝায় না। বোঝা যায় না? রেপার্টরি দেখতে হবে। রেপার্টরি শেখার কৌশল, রেপার্টরি শেখার কৌশল, এই বইটা যাদের প্রয়োজন আপনারা, এই যাদের নাই তারা শুধু লিখবেন, ঠিকানা সহ লিখবেন, যেন আমি আজকে সব রেডি করে সকালে পাঠিয়ে দিতে পারি, যেন পরশু দিন স্যার আপনারা দামটা কত স্যার? দামটা কত স্যার? দাম এবার দামে লাগাইছে দামলা 200 আর পাঠাইতে 50, 250 টাকা লাগবে। 250
স্যার আমার তো কেন্ট রেপার্টরি আছে মাসুদ খানের, এটাও কি লাগবে স্যার? আপনি এটা রেপার্টরি পড়ার কৌশল, এখন রেপার্টরি পড়ার কৌশল যদি বই থাকে, কোনো বই থাকলে তো আর লাগবে না। রেপার্টরি শেখার কৌশলে কোনো বই আছে আপনার কাছে? নেই নেই স্যার, শুধু আছে, রেপার্টরি আছে, কৌশল নেই। আপনার যদি যাদের কাছে মাসুদ সাহেবের বইটা আছে, আর যদি আপনি ভালো ইংরেজি বুঝেন, স্বদেশী আর প্রয়োজন নাই। যদি আপনি ইংরেজি না বুঝেন, আপনার কাছে যত বই থাকুক, স্বদেশী লাগবে, বিকল্প নাই। যদি ইংরেজি ভালো বুঝেন, তাহলে আপনার যে কোনো রেপার্টরি চলবে। আর যদি ইংরেজি না বুঝেন, তাহলে আপনাকে স্বদেশীর বিকল্প নাই, স্বদেশী লাগবেই। স্বদেশী ছাড়া কোনো রক্ষা নাই। এটা যখন আমরা কাজ করবো তখন বুঝতে পারবেন। আপনাদের যাদেরই এই রেপার্টরি করার কৌশল বই লাগবে, আপনারা ওই গ্রুপের মধ্যে এক্ষুনি দাম ঠিকানা সহ এক্ষুনি ব্যবস্থা করবেন, যেন আজকে রেডি করে কালকে পাঠিয়ে দিতে পারে। কারণ বইটা এর মধ্যে লাগবে, আপনাদের বই দাঙানোর জন্য লাগবে, অনেক কাজ আছে, এই বইটা থেকে কাজ আছে। তাহলে আমি আজকে আর সময় দিতে পারছি না, আমার রুগীরা খুব বিরক্ত হচ্ছে। ইনশাল্লাহ কালকে রাতে আবার চলে আসবো ইনশাল্লাহ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর আপনারা চেষ্টা করেন, আশা করি স্যার, কালকে এই কি 10 ক্লাস দিনের আছে? মধ্যেই আপনারা 3 সেকেন্ডে যে কোনো রূপ যেন খুঁজে পান, আমি চেষ্টা করব। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে কি ক্লাস হবে স্যার? কালকে কি ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস ক্লাস হবে দুদিন। কালকে না, আগামী বৃহস্পতিবার। বুঝলেন? বৃহস্পতিবার স্যার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমাদের টেস্ট পরীক্ষা আছে স্যার। আচ্ছা, আজকে হলো শুক্রবার, সপ্তাহে 2 দিনই ক্লাস চলবে, বৃহস্পতি শুক্র। আর কোনো সময় দিতে পারছি না আমি। আবার ইনশাআল্লাহ বৃহস্পতি দিন দেখা হবে আপনাদের সাথে। স্যার, বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন আমাদের পরীক্ষা আছে স্যার, টেস্ট